পাহাড় চূড়ায় সেই রহস্যময় আলো যখন আমাদের উপর এসে পড়েছিল তখন কম্পাস ছিল আমার কাছে। আলোটা কোন দিক থেকে এসেছিল দেখে নিতে পেরেছিলাম। সেদিকেই চলেছি আমরা। আবহাওয়া চমৎকার, সামনে দুস্তর মরু। সারাদিন হেঁটে গোটা দুয়েক বুনো গাধার পাল ছাড়া আর কিছু নজরে পড়ল না। সন্ধ্যার একটু আগে একটা অ্যান্টেলোপ মারতে পারলাম। তারপর রাতের মতো যাত্রা বিরতি। যেটা নিয়ে পাহাড় চূড়ায় উঠেছিলাম সেই ছোট্ট তাঁবুটা সঙ্গে আছে, ওটা খাটালাম। ইয়াকের পিঠে একটা বস্তায় কিছু শুকনো খড়কুটো এনেছি, আগুন জ্বাললাম তা দিয়ে। রাতে চা আর অ্যান্টেলোপের মাংস দিয়ে রাজসিক খাবার খেলাম। অ্যান্টেলোপটা মারতে পারায় আমাদের সাথে যে সামান্য শুকনো খাবার আছে তার উপর একটু চাপ কমল। পরদিন সকালে প্রথমেই আমাদের অবস্থান যাচাই করে নিলাম। সব দিক বিবেচনা করে ধারণা হলো মরুভূমির 4 ভাগের 1 ভাগ অতিক্রম করতে পেরেছি। চতুর্থ দিন সন্ধ্যায় প্রমাণিত হলো নিখুঁত ধারণা করেছিলাম। মরুভূমির ওপাশে যে বিস্তৃত পাহাড় শ্রেণী তার পাদদেশে পৌঁছে গেছি। তৃতীয় দিন সকালে লিও বলেছিল ঘড়ির কাঁটার মতো নিশ্চিন্তে চলছে সব। আমি ওকে স্মরণ করিয়ে দিয়েছিলাম শুরুটা যার ভালো তার শেষ সাধারণত ভালো হয় না। আমি ভুল বলিনি। সত্যিই এবার কষ্ট শুরু হলো। প্রথমত পাহাড়গুলো খুব উঁচু। ওগুলোর নিচের দিকের ঢালে পৌঁছতেই লেগে গেল 2 দিন। সূর্যের তাপে তুষার নরম হয়ে গেছে, ফলে তার উপর দিয়ে হাঁটা অনেক বেশি আয়াসসাধ্য হয়ে উঠল। অসাধ্য হয়ে উঠল। সপ্তম দিন সকালে এক সংকীর্ণ শৈলপথের মুখে পৌঁছলাম। চেহারা দেখে মনে হলো পাহাড় শ্রেণীর অনেক গভীরে চলে গেছে ওটা। আশপাশে আর কোনো পথ না পেয়ে ওই পথেই এগোলাম আমরা। কিছু দূর হাঁটার পর বুঝতে পারলাম এটা প্রাকৃতিক গিরিপথ নয়, কোনো কালে মানুষই তৈরি করেছিল এ পথ। পাহাড়ের গায়ে অস্ত্রপাতির আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি। খাড়া উঠে গেছে পথটা। চওড়া সব জায়গায় মোটামুটি সমান। এটাও একটা প্রমাণ পথটা প্রাকৃতিক নয়। 3 দিন এগোলাম এই পথে। এগোলাম না বলে বলা ভালো, উঠলাম। গিরিপথ বেয়ে যত এগোচ্ছি ততই এক পাহাড়ের চূড়ার দিকে উঠে যাচ্ছি আমরা। দিনে খুব একটা সমস্যা হলো না। কষ্ট যা হওয়ার হলো রাতে। এমন প্রচণ্ড ঠান্ডা যে তাঁবুর ভেতরে সমস্ত পোশাক আশাক গায়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে ইয়াকটার গায়ে গা ঠেকিয়ে বসেও কাঁপতে হয় ঠকঠকিয়ে। সে ঠান্ডার স্বরূপ প্রকাশ করার সাধ্য আমার নেই। বরফের মতো ঠান্ডা বললে কিছুই বলা হয় না। অবশেষে 10ম দিন বিকেলে শৈলপথের শেষ মাথায় পৌঁছলাম। আর শখানেক গজ গেলেই গিরিপথের মুখ। সন্ধ্যা হতে বেশি বাকি নেই। ওখানেই তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিলাম। আসল কষ্ট শুরু হলো এবার। আগুন জ্বালানোর মতো কোনো জ্বালানি আর অবশিষ্ট নেই। পানি গরম করতে পারলাম না। তৃষ্ণা মেটানোর জন্যে জমা তুষার চুষতে হলো। কিন্তু তাতে কি তৃষ্ণা মেটে? তীব্র ঠান্ডায় চোখ জ্বলছে। সারা রাতে একটুও ঘুমাতে পারলাম না দুজনের কেউ। ভোর হলো, তারপর সূর্যোদয়। গুড়ি মেরে তাঁবুর বাইরে এলাম। গিরিপথের মুখ যেখানে, তার শখানেক গজ ভেতরে আমাদের তাঁবু। হাত পায়ের জড়তা কাটানোর জন্যে দৌড়ানোর ভঙ্গিতে মুখটার দিকে এগোলাম আমরা। আগে লিও, পেছনে আমি।
কিছু দূর যাওয়ার পর একটা বাঁক নিয়েছে শৈলপথ। লিওই প্রথম মোড় ঘুরল। পর মুহূর্তে বিস্মিত এক চিৎকার বেরোলো তার মুখ দিয়ে। 1 সেকেন্ড পর আমিও মোড় ঘুরলাম। তারপর সামনে আমাদের প্রত্যাশিত দেশ। নিচে, অনেক নিচে, কমপক্ষে 10,000 ফুট হবে। বিছিয়ে আছে বিস্তৃত এক সমভূমি। যতদূর চোখ যায় কেবল সমান আর সমান। আকাশ যেখানে মাটির সাথে মিশেছে সেখানেও শেষ হয়নি এর বিস্তৃতি। তুষারের টুপি পরা বিরাট একটা নিঃসঙ্গ পাহাড়ই কেবল একটু ব্যতিক্রম এই দৃষ্টিক্লান্তিকর সমতলে। যদিও অনেক দূরে, তবু মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি পাহাড়টার অবয়ব। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে গোল চূড়া থেকে। তার মানে ওটা একটা জীবন্ত আগ্নেয়গিরি। এবং আরও দেখতে পাচ্ছি জ্বালামুখের এপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক পাথরের স্তম্ভ, যার উপর অংশের আকৃতি আংটার মতো। হ্যাঁ, আমাদের সামনে দাঁড়িয়ে আছে ওটা। আমরা যে অলৌকিক দৃশ্য দেখেছিলাম তার বাস্তব রূপ। দীর্ঘ 16 বছর যার খোঁজে মধ্য এশিয়ার প্রতিটা অঞ্চল চষে ফেলেছি, সেই জীবনের প্রতীক এখন আমাদের সামনে। হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল আমাদের। চারপাশে তাকিয়ে দেখলাম সবচেয়ে উঁচু পাহাড়টার চেয়েও উঁচু ওটার আংটা। এতক্ষণে বুঝলাম কি করে এই সুউচ্চ গিরিচেরেনি পেরিয়ে সেই অলৌকিক আলো পৌঁছেছিল মরুভূমির ওপাশে পাহাড়ের চূড়ায়। আলোটার উৎস সম্পর্কেও নিশ্চিত হলাম এতক্ষণে। আংটার পেছনের ধোঁয়াই রহস্যের সমাধান করে দিয়েছে। আগ্নেয়গিরিটা যখন জীবন্ত, নিঃসন্দেহে মাঝে মাঝে ধোঁয়ার বদলে আগুন বেরিয়ে আসে ওটার জ্বালামুখ দিয়ে। সেই আগুনের তীব্রতা কতখানি হতে পারে তা সে রাতে পাহাড় চূড়ায় বসে আমরা টের পেয়েছি। এছাড়া সমভূমিতে আর যা দেখলাম তা হলো প্রায় মাইল 30 দূরে বিশাল এক মাটির ঢিবির উপর বিরাট একটা নগর। সমভূমির মাঝখান দিয়ে বয়ে চলেছে প্রশস্ত এক নদী। তার তীরে গাছপালা ঘেরা এক জায়গায় নগরটা। চোখে ফিল্ড গ্লাস। আমাদের সামান্য যে দু একটা যন্ত্রপাতি এখনো অবশিষ্ট আছে তার একটা এটা। লাগিয়ে দেখলাম নগর ঘিরে ফসলের মাঠ। নগর আর মাঠের মাঝে সীমানার কাজ করছে গাছগুলো। পরিশ্রমী কৃষকরা বীজ বোনার আগে চাষ দিয়েছে মাঠে। সেচের জন্যে খাল কেটে মাঠের ভেতর পানি নেয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আমাদের সামনে সেই আকাঙ্ক্ষিত দেশ। 16 বছর কঠোর পরিশ্রমের পর যার খোঁজ পেয়েছি। মুহূর্তে আমরা ভুলে গেলাম সব পরিশ্রম, সব ক্লান্তির কথা। নতুন করে উদ্দীপনা জাগলো মনে। আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। এখনই রওনা হতে হবে। ছুটে ফিরে এলাম তাঁবুর কাছে। কোনো রকমে জিনিসপত্র সব গোছগাছ করে চাপিয়ে দিলাম ইয়াকটার পিঠে। তারপর বেরিয়ে পড়লাম আকাঙ্ক্ষিত দেশের পথে। গিরিপথ শেষ, কিন্তু পথ এখনো শেষ হয়নি। পাহাড়ের এপাশেও ঢাল বেয়ে নেমে গেছে মানুষের তৈরি রাস্তাটা। ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে নামতে শুরু করলাম আমরা। যা ভেবেছিলাম তার চেয়ে অনেক দীর্ঘ পাহাড়ের ঢাল। সমস্ত দিন নেমেও পাদদেশে পৌঁছতে পারলাম না। সুতরাং বাধ্য হয়েই আরেকটা রাত তুষারের ভেতর কাটাতে হলো। ভাগ্য ভালো, কয়েক হাজার ফুট নেমে আসতে পেরেছি। সে কারণে ঠান্ডার মাত্রা একটু সহনীয়। এখানে ওখানে দু একটা খানা খন্দকে সূর্যের তাপে তুষার গলা পানি দেখতে পেলাম। তৃষ্ণা মেটানো সমস্যা হলো না। ইয়াকটাও পেট ভরে নিল প্রায় শুকনো পাহাড়ি শ্যাওলা দিয়ে।
ভোর হলো। অবশিষ্ট খাবারের খানিকটা খেয়ে নিয়ে আবার রওনা হলাম আমরা। এখন আর নিচের সমভূমিটা দেখতে পাচ্ছি না। সামনে একটা শৈল প্রাচীর আমাদের দৃষ্টি আটকে দাঁড়িয়ে আছে। প্রাচীরের গায়ে এক জায়গায় একটা ফাটল মতো দেখা যাচ্ছে। ওই ফাটল গলে বেরিয়ে যাওয়ার আশায় সেদিকে এগোতে লাগলাম। দুপুর নাগাদ খুব কাছাকাছি পৌঁছে গেলাম প্রাচীরের। ফাটলটা অনেক স্পষ্ট দেখতে পাচ্ছি এখন। মনে হচ্ছে ওখান দিয়ে বেরিয়ে যেতে পারবো। হাঁটার গতি একটু বাড়ালাম আমরা, কিন্তু তাড়াহুড়োর কোনো দরকার ছিল না। মাত্র 1 ঘন্টা পরেই মুখোমুখি হলাম কঠিন সত্যটার। শৈল প্রাচীরের ফাটল আর আমাদের মাঝখানে শুয়ে আছে খাড়া নেমে যাওয়া এক গিরিখাত, 300-400 ফুট গভীর। জল প্রবাহের শব্দ ভেসে আসছে নিচ থেকে। গিরিখাতের কিনারে পৌঁছে শেষ হয়ে গেছে পথ। তারপর গভীর খাদ। খাদের এপাশে ওপাশে উঁচু দুটো পাথরের স্তম্ভ। কিন্তু এমন জায়গায় এসে মানুষের তৈরি পথ শেষ হবে কি করে? হতাশ বিষণ্ণ চোখে চেয়ে আছি আমরা। ও, বুঝতে পেরেছি। হঠাৎ লিও বলল, ভূমিকম্পের ফলে তৈরি হয়েছে এই খাদ। তারপরই চলাচল বন্ধ হয়ে গেছে এ পথে। হতে পারে, জবাব দিলাম আমি। বা এমনও হতে পারে এখানে কোনো কালে একটা সেতু ছিল, তারপর কালের গ্রাসে পচে ক্ষয়ে খসে পড়েছে। যা হোক, তাতে আমাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। অন্য একটা পথ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এবং তাড়াতাড়ি, যদি না এখানেই চিরতরে আটকে থাকতে চাই। সুতরাং ডান দিকে মোড় নিয়ে গিরিখাতের পার ধরে এগিয়ে চললাম আবার। প্রায় 1 মাইল যাওয়ার পর ছোট একটা হিমশিরার কাছে পৌঁছলাম। হিমায়িত জলপ্রপাতের মতো খাদের ভেতর ঝুলে আছে সেটা, কিন্তু খাদের তলায় পৌঁছেছে কিনা বুঝতে পারলাম না। তবে একটা ব্যাপার বুঝতে পারছি, এখান থেকে খাদটা ক্রমশ আরও চওড়া ও আরও গভীর হতে শুরু করেছে। সুতরাং আবার আগের জায়গায় ফিরে এলাম। এবার পথটার বাঁদিকে এগিয়ে চললাম গিরিখাতের পার ধরে। কিছু দূর যাওয়ার পরে দেখলাম খাদের উল্টো দিকে দাঁড়িয়ে আছে আরেকটা পাহাড়। ঝকঝকে তুষার ছাওয়া ঢাল উঠে গেছে চূড়ার দিকে। গিরিখাতের অবস্থা সেই এক, নির্দয়, ক্রু, অগম্য। এদিকে দিনের আলো চান হয়ে আসছে। তাড়াতাড়ি আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা খুঁজে বের করতে না পারলে বিপদ হবে। একটু থেমে চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। প্রায় 1/2 মাইল দূরে খাদের কিনারে বড়সড় এক পাথরের চাঙড় দেখতে পাচ্ছি। ওটার উপর উঠতে পারলে হয়তো পথের খোঁজ পাওয়া যাবে। অনেক পরিশ্রমের পর যখন 1.5 ফুট উঁচু চাঙড়টায় উঠলাম, তখন সূর্য ডুবছে। অস্পষ্ট হলদেটে আলোতে দেখলাম এপাশে খাদটা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানকার চেয়ে অনেক গুণ বেশি গভীর এবং চওড়া। গভীরতা এত বেশি যে উঁকি দিয়েও তল দেখতে পেলাম না। তবে জলপ্রবাহের মৃদু কুলকুল শব্দ ঠিকই পৌঁছচ্ছে কানে। আচমকা প্রসারিত হয়ে খাদের প্রশস্ততা এখানে দাঁড়িয়েছে প্রায় 1/2 মাইল। এবার কিছু ভাবতে পারছি না আমি। লিওর মুখেও চরম হতাশার ছাপ। কি করবে কিছু বুঝতে পারছে না। এদিকে সূর্য ডুবে গেছে, দ্রুত আঁধার নেমে আসছে। এখন আর সেই পথের মুখে ফিরে যাওয়ার সময় নেই। পাথরের উপরেই রাত কাটানোর সিদ্ধান্ত নিতে হলো। ইয়াকটাকে ভারমুক্ত করে তাঁবু খাটালাম। তারপর মঠ থেকে আনা খাবারের শেষটুকু খেয়ে নিলাম। কাল সকালে কোনো শিকার না পাওয়া গেলে অনাহারে থাকতে হবে। যা হোক, খাওয়ার পর সবগুলো ফাড়ের পোশাক আর কম্বলে
শরীর মুড়ে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করতে লাগলাম দুঃখ ভোলার আশায়। ভোর হতে খুব একটা বাকি নেই, এমন সময় আচমকা ভয়ানক এক শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। অনেকগুলো কামান যেন একসঙ্গে গর্জে উঠেছে, তারপরেই হাজার হাজার অন্যরকম শব্দ। হায় ঈশ্বর, ও কি! আঁতকে উঠলাম আমি। তাড়াতাড়ি তাঁবুর বাইরে বেরিয়ে এলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। দ্রুত ঘাড় ঘুরিয়ে চারদিকে তাকালাম। ভোরের অস্পষ্ট আলোয় কোনো রকম অস্বাভাবিকতা নজরে পড়ল না। এদিকে আওয়াজ চলছে, অসংখ্য বন্দুকধারী একসাথে গুলি ছুড়লে যেমন হয় তেমন। একটার ভেতর কেমন যেন অস্থিরতা, ছুটে পালানোর প্রবণতা, কিন্তু দীর্ঘদিনের সাথীদের ফেলে পালাতে পারছে না। একটু পরেই বদলে গেল শব্দ। এখন মনে হচ্ছে প্রকাণ্ড একটা যাতা যেন কেউ ঘোরাচ্ছে ঘরঘর শব্দে। পিলে চমকে যেতে চায়। ভোরবেলা অত্যন্ত দ্রুত ফর্সা হয়ে আসে চারদিক। আজও হলো। তারপর দেখলাম, দু চোখে রক্ত হিম করা আতঙ্ক নিয়ে দেখলাম, ধীর গতিতে নড়ে চড়ে নেমে আসছে পাহাড়ের একটা পাশ। বিশাল এক হিমবাহ। ওহ, সে দৃশ্য ভোলার নয়। আমাদের 2 মাইল কি তারও বেশি দূরে ঢালের উপর নড়ে চড়ে দুমড়ে মুচড়ে গড়িয়ে নেমে আসছে বিশাল সাদার একটা স্তূপ। প্রতি মুহূর্তে আকার বদলাচ্ছে, যেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের ঢেউ। উপরে অনেক দূর পর্যন্ত ছিটকে উঠছে গুঁড়ো গুঁড়ো বরফ, তুষার কণা, জমাট বাঁধা ঝর্ণা যেন। আতঙ্কের হৃৎপিণ্ড গলার কাছে উঠে আসতে চাইছে আমাদের। বাকরুদ্ধ হয়ে গেছে। কোনো রকমে লিওর দিকে চাইলাম। ও একই রকম বিস্ফারিত চোখে তাকিয়ে আছে আমার দিকে। কয়েক সেকেন্ড লাগলো বিপদের গুরুত্ব অনুধাবন করতে। তারপর সংবিত ফিরল দুজনের। আবার তাকালাম সরীসৃপের মতো ধীর অথচ নিশ্চিত গতিতে এগিয়ে আসা বরফপুঞ্জের দিকে। নাম না জানা ভয়ঙ্কর কোনো জন্তুর মতো গুড়ি মেরে এগিয়ে আসছে ওটা। এতক্ষণ মনে হচ্ছিল খুব ধীর গতিতে নামছে, কিন্তু মাত্র 4 মিনিটের ভেতর 2 মাইল পথ অতিক্রম করতে দেখে বুঝলাম কি ভয়ানক গতি ওটার। বার কয়েকশো গজ মাত্র দূরে রয়েছে আমাদের এই 150 ফুট উঁচু ছোট পাহাড়টা থেকে। ইতিমধ্যে কখন যে আমাদের ভয় কেটে গেছে টের পাইনি। মুগ্ধ বিস্ময়ে দেখছি ভয়ঙ্করের রূপ আসছে। ছোট ছোট নুড়ি পাথর, বরফের চাঙড়, তুষার উঠছে, পড়ছে, ছুটছে, লাফাচ্ছে। এক মুহূর্ত বিরাম নেই। আর মাত্র শখানেক গজ। তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখলাম আমাদের পাহাড় চূড়া থেকে 50 ফুট নিচে ওটার সম্মুখ ভাগ, তার মানে প্রায় 100 ফুট পুরো হিমবাহটা। ভয়ঙ্কর হয়ে উঠেছে শব্দের তীব্রতা। একটানা প্রচণ্ড গর্জনের মতো, মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। আর 50 গজ। বুঝতে পারছি না ঠিক কি ঘটবে। যখন ওটা আছড়ে পড়বে এই পাহাড়ের গায়ে, কল্পনাও করতে পারছি না। এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হইনি যে। অমোঘ নিয়তির মতো এগিয়ে আসছে ওটা। শুয়ে পড়ো লিও। কোনো মতে কথাটা বলার সুযোগ পেলাম। পর মুহূর্তে প্রচণ্ড মেঘ গর্জনের মতো শব্দ করে আছড়ে পড়ল হিমবাহ আমাদের পাহাড়ের উপর। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের ঢেউ যেন ফুলে ফেঁপে বেঁকে চুরে ভেঙে পড়ে পাহাড়ি উপকূলে, তেমনি গম গম গুরু গুরু আওয়াজ ছাপিয়ে উঠল তীব্র বাতাসের হিস হিস শব্দ। ভয়ঙ্কর ঝাপটার মতো গুরু গুরু তুষার ছিটকে এসে লাগছে আমাদের গায়ে। প্রায় কবর দিয়ে ফেলল আমাদের।
মনে হলো একরাশ জ্বলন্ত কয়লা যেন কেউ ঢেলে দিল গায়ের উপর। উপর হয়ে মাটি কামড়ে পড়ে আছি আমরা। ভূমিকম্পের মতো কাঁপছে বুকের নিচে পাথরে পাথরে মাটি। ঘর ঘর গো গো গুরুম গুরুম আওয়াজ সমানে চলছে। মনে হচ্ছে কোনোদিনই বুঝি শেষ হবে না এই শব্দের তাণ্ডব। বাতাসের বেগ বেড়ে গেছে ভয়ানক। ছোট্ট তাঁবুটাকে অনেক আগেই উড়িয়ে নিয়ে গেছে কোথায় জানি না। প্রতি মুহূর্তে ভয় পাচ্ছি। বসন্তের প্রথম বাতাস যেমন ঝরা পাতা উড়িয়ে নিয়ে যায়, তেমনি আমাদেরও বুঝি উড়িয়ে নিয়ে ফেলবে পেছনের অতল গিরিখাদে। উপর দিয়ে পাশ দিয়ে প্রায় শরীর ছুঁয়ে সমানে ছুটে যাচ্ছে পাথর আর বরফের চাঙর। কিন্তু ঈশ্বরের কি করুণা, আমাদের গা স্পর্শ করলো না একটাও। বৃষ্টির মতো আমাদের গায়ে ঝরে পড়ছে নুড়ি আর বরফের কুচি। তাতে কষ্ট হচ্ছে ঠিকই, তবে মরণ কষ্ট নয়। একটু একটু করে আমরা তলিয়ে যাচ্ছি বরফ আর তুষারের নিচে। আর বেশিক্ষণ এভাবে চললে মৃত্যু অবধারিত। অবশেষে থামল তাণ্ডব। কতক্ষণ ধরে চলেছে জানি না। 10 মিনিট হতে পারে, 2 ঘন্টাও হতে পারে। কোনো ধারণা নেই আমাদের। শুধু মনে আছে শব্দের প্রচণ্ডতা তুঙ্গে উঠতে উঠতে একসময় আচমকা কমতে শুরু করলো। তারপর একসময় মিলিয়ে গেল। শব্দের সঙ্গে সঙ্গে বাতাসের সুতীব্র বেগও প্রশমিত হয়ে এলো। গায়ের উপর থেকে তুষার আর ছোট ছোট নুড়ির স্তূপ সরিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আমরা। সামনে খাড়া পাহাড়ের গায়ে প্রায় 2 মাইল লম্বা 8 মাইল চওড়া একটা জায়গা, যেখানে একটু আগেও 100 ফুট পুরু বরফের স্তর ছিল। এখন সেখানে দাঁত বের করে কঙ্কালের মতো উলঙ্গ পাথর। আমাদের তাঁবুটা যেখানে ছিল সেখানে এখন কিছু নেই। একটা মরে পড়ে আছে একপাশে। বেচারার মাথা উড়ে গেছে কোনো পাথর বা বরফের চাঙরের ঘায়ে। থ্যাতলানো গলার কাছে রক্ত জমে আছে থকথকে হয়ে। পেছনে বিশাল গিরিখাতটার প্রায় অর্ধেক ভরে গেছে হিমবাহ আর তার বয়ে আনা পাথর নুড়ি ধুলোয়। ব্যাস এই। এছাড়া আর কোনো চিহ্ন নেই সেই ভয়ানক ঘটনার। এই মুহূর্তে কেউ যদি হাজির হয়, সে টেরও পাবে না একটু আগে কি প্রলয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে এখানে। আর আমরা তা প্রত্যক্ষ করেছি, সহ্য করেছি এবং এখনো বেঁচে আছি। বেঁচে তো আছি, কিন্তু কি অবস্থা আমাদের! আলগা তুষারে ডুবে যাওয়ার ভয়ে পাহাড় থেকে নামার সাহস পাচ্ছি না। তাছাড়া একটু পরপরই 2-1টা ছোট ছোট আলগা পাথরের চাই গড়িয়ে নেমে আসছে উপর থেকে। ছোট হলেও এক একটার আয়তন ছোটোখাটো মানুষের সমান। গায়ে লাগলে একটার যে দশা হয়েছে আমাদেরও, তাছাড়া অন্য কিছু হবে না। কিন্তু না নেমেই বা কী করব? ও এই চূড়ার উপর কতক্ষণ না খেয়ে আতঙ্কিত অবস্থায় বসে থাকব? একটার চামড়া ছাড়াই এসো, হঠাৎ বলে উঠল লিও। এরকম হাত পা গুটিয়ে বসে থাকার চেয়ে কিছু করা ভালো। তাছাড়া রাতে যদি এখানেই থাকতে হয়, চামড়াটা কাজে লাগবে। মনটা সায় দিতে চাইছে না। এতদিনের সাথী মরে গেছে বলেই আজ ওকে এভাবে নিজেদের প্রয়োজন মেটানোর হাতিয়ার বানাবো? কিন্তু এছাড়া উপায় বা কি? ওর চামড়া না পেলে তো আমরাও মরব। ধীরে ধীরে উঠে হাত লাগালাম লিওর সাথে। মনে মনে ক্ষমা চাইলাম জন্তুটার আত্মার কাছে। আমরা এখানে নিয়ে এসেছিলাম বলেই তো এমন অপঘাতে মরতে হলো বেচারাকে। যা হোক, মনে মনে যাই ভাবি না কেন, শেষ পর্যন্ত ওর মাংস খেতে হলো কাঁচা। খানিকটা তুষার মেখে চোখ বুজে খেয়ে ফেললাম। প্রাণ বাঁচাতে হবে, সেজন্যে শক্তি দরকার। না খেলে শক্তি আসবে কোত্থেকে? কাঁচা মাংস খাওয়ার সময় জংলি জংলি একটা অনুভূতি হলো মনে, কিন্তু এছাড়া কী বা
করার ছিল আমাদের 5। অবশেষে দিন শেষ হলো। এখনো আমরা নামার সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। সন্ধ্যায় আরও কয়েক টুকরো ইয়াকের মাংস খেয়ে গুটিসুটি হয়ে আশ্রয় নিলাম চামড়ার নিচে। ভাগ্য ভালো, আমাদের সব পোশাক আশাক গায়েই ছিল, না হলে তাঁবুটার মতো অবস্থা হতো ওগুলোরও। সেক্ষেত্রে আজ রাতে ঠান্ডায় জমে মরা কেউ ঠেকাতে পারত না। হরেশ, ভোরে লিও বলল, আর হাত পা কোলে করে বসে থাকতে রাজি নই আমি। মরতে যদি হয় চলতে চলতে মরব, তবে আমার মনে হয় না আমরা মরব। বেশ, তাহলে চলো রওনা হই। এখনো যদি তুষার আমাদের ভার সইতে না পারে, কোনোদিনই পারবে না। ইয়াকের চামড়া আর কম্বলগুলো ভাঁজ করে বেঁধে পিঠে তুলে নিলাম। ঠান্ডায় জমে যাওয়া ইয়াকের মাংস নিলাম খানিকটা। তারপর শুরু করলাম নামতে। হিমধসের সঙ্গে আসা ছোট বড় নানা আকারের পাথর প্রচুর পরিমাণে জমে আছে ছোট্ট পাহাড়টার গোড়ায়। ফলে ওঠার সময় যে জায়গাগুলো প্রায় খাড়া দেখেছিলাম, সেগুলো এখন সহনীয় ঢালের রূপ নিয়েছে। নামতে অসুবিধে হলো না। রাতের ঠান্ডায় গুঁড়ো গুঁড়ো তুষার ভালো মতোই জমেছে। পা পিছলে যাচ্ছে না বা ভর দিতে সমস্যা হচ্ছে না। প্রায় নেমে এসেছি। এ পর্যন্ত ভালোই চলেছে সব। আর 20 পা নামলেই পাদদেশে পৌঁছে যাব। এমন সময় আলগা ধুলো আর গুঁড়ো তুষারের একটা স্তূপের মুখোমুখি হলাম। এটা পার হতেই হবে। পুরো পাহাড়টাকে চারদিক থেকে ঘিরে রেখেছে চওড়া স্তূপটা। লিও দিব্যি পার হয়ে গেল। আমি ওর গজ দুয়েক ডান দিয়ে নামছি। দুপা যেতেই আচমকা অনুভব করলাম পায়ের নিচে শক্ত স্তরটা ঝুরঝুর করে ভেঙে গেল। পর মুহূর্তে কোমর সমান ধুলো আর তুষারের ভেতর আবিষ্কার করলাম নিজেকে ডুবে যাচ্ছি। কয়েক সেকেন্ড পর সম্পূর্ণ তলিয়ে গেলাম আমি তুষারের নিচে। আমার সে মুহূর্তে অনুভূতি কল্পনা করা সম্ভব নয়। যার অভিজ্ঞতা আছে সেই কেবল উপলব্ধি করতে পারবে। ক্রমশ নিচে আরও নিচে চলে যাচ্ছি। অবশেষে মনে হলো একটা পাথরের কাছে পৌঁছলাম। আমার নিম্নাভিমুখী গতি রুদ্ধ হলো। তারপর অনুভব করলাম আমি নিচে নেমে আসার সময় উপরে যে শূন্য স্থান তৈরি হয়েছিল তা পূর্ণ হয়ে যাচ্ছে চেপে আসা তুষারে। সেই সঙ্গে নেমে আসছে অন্ধকার। একটু পরে নিষিদ্ধ আধার গ্রাস করল আমাকে। কেমন একটা শ্বাসরুদ্ধকর অনুভূতি, যেন আমার গলা চেপে ধরেছে কেউ। চেতনা লুপ্ত হয়ে আসতে চাইছে। হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল মাথায়। তাড়াতাড়ি দুপাশে ছড়িয়ে থাকা হাত দুটো নরম তুষারের ভিতর দিয়ে টেনে নিয়ে এলাম মাথার কাছে। তারপর মুখের উল্টো দিকের তুষারে আস্তে আস্তে চাপ দিতে থাকলাম। ছোট একটা গর্ত মতো হলো আমার মুখের সামনে। কিছুক্ষণের ভেতর খুব ধীরে ধীরে পরিশ্রুত বাতাস এসে জমতে লাগলো গর্তে। পরিপূর্ণভাবে না হলেও অনেকক্ষণ পরপর একবার শ্বাস টেনে প্রাণটাকে টিকিয়ে রাখলাম আমি। কয়েকবার এমন শ্বাস নেওয়ার পর বুঝতে পারলাম এভাবে চলবে না। বাতাসের পরিমাণ এত কম যে খুব বেশিক্ষণ এখানে শ্বাস নেওয়া সম্ভব নয়। তার উপর আছে নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড। আশা ছেড়ে দিলাম আমি। বুকের নিচে পাথরটায় হাত বাঁধিয়ে একবার চেষ্টা করলাম উপরে উঠে যাওয়ার। পারলাম না। অজ্ঞাত মৃত্যুর জন্যে তৈরি হয়ে গেলাম মনে মনে। কিন্তু কি আশ্চর্য, মৃত্যু পথযাত্রী মানুষ যেমন দেখে তেমন নিজের জীবনের অতীত স্মৃতি আর মনের পর্দায় ভেসে উঠল না। আমার মন চলে গেল আয়েশার কাছে।
স্পষ্ট দেখলাম সেই অনিন্দ্য সুন্দর মুখ। ওর পাশে এক পুরুষ। অন্ধকার এক পাহাড়ি খাদে পড়ে আছি আমি। কিনারে দাঁড়িয়ে ঝুঁকে আমাকে দেখছে আয়শা। ওর পরনে সেই দীর্ঘ কালো আংরাখা। চোখ দুটোই ভয়। ওকে অভিবাদন জানানোর জন্যে আমি উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু সে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি সর্বনেশে কাণ্ড! তুমি বেঁচে আছো? আমার প্রভু লিও কোথায়? বলো, কোথায় লুকিয়ে রেখেছ আমার প্রভুকে? বলো, না হলে মরবে। জবাব দেওয়ার জন্যে আবার উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু পারলাম না। মিলিয়ে গেল আয়শার মুখ। তারপর আবার আলো দেখলাম আমি। আরেকটা কণ্ঠস্বর শুনতে পেলাম, এবার লিওর। হরেশ, হরেশ, শক্ত করে ধরো রাইফেলের বাটটা। কিছু একটা ঠেকলো আমার ছড়িয়ে থাকা হাতে। প্রাণপণে আঁকড়ে ধরলাম ওটা। সঙ্গে সঙ্গে টান অনুভব করলাম হাতে, কিন্তু এক চুল নড়ল না আমার শরীর। তারপর আচমকা বাঁচার আকাঙ্ক্ষা জেগে উঠল আমার মনে। সর্বশক্তিতে হাত পা ছুঁড়ে উঠে বসার চেষ্টা করলাম, অবশ্যই হাত দিয়ে যেটা আঁকড়ে ধরেছি সেটা না ছেড়ে। আবার টান অনুভব করলাম হাতে, আবার হাত পা ছুড়লাম। অকস্মাৎ প্রচণ্ড একটা ওজন নেমে গেল শরীর থেকে। শিয়াল যেমন তরাক করে লাফিয়ে বেরিয়ে আসে গর্তের ভেতর থেকে, তেমনি তুষার স্তূপের নিচ থেকে বেরিয়ে এসেছি আমি। ফুঁপিয়ে উঠে শ্বাস নিলাম। কিছু একটার সঙ্গে ধাক্কা খেলো আমার শরীর। পর মুহূর্তে চোখ মেলে দেখলাম ছিটকে মাটিতে পড়ে যাচ্ছে। এক পাশে লিও, অন্য পাশে রাইফেলটা। ধীরে ধীরে তুষার মরা শক্ত মাটির উপর বসলাম আমি। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। নাক মুখ দিয়ে সমানে টেনে নিচ্ছি মুক্ত বাতাস। লিও ও উঠল, রাইফেলটা কুড়িয়ে এনে বসলো আমার পাশে। কতক্ষণ ছিলাম ওর নিচে? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম আমি। জানি না, মনে হয় 20 মিনিটের কাছাকাছি। 20 মিনিট? মনে হচ্ছিল 20 শতাব্দী। কি করে বের করলে আমাকে? শক্ত তুষারের উপর ইয়াকের চামড়া বিছিয়ে শুয়ে হাত দিয়ে সুড়ঙ্গ কেটে এগিয়ে গিয়েছিলাম। কোথায় পড়েছিলে তা তো দেখেছিলাম। খুব বেশি দূরে নয়। একেবারে নিচে পৌঁছে তোমার আঙুলগুলো দেখলাম। তাড়াতাড়ি রাইফেলের বাটটা এগিয়ে দিলাম। ভাগ্য ভালো, ওটা ধরার মতো শক্তি তখনও ছিল তোমার। ধন্যবাদ বুড়ো ছোকরা। আর কিছু আমি বলতে পারলাম না। আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? মৃদু হেসে জিজ্ঞেস করলো লিও। তুমি কি ভেবেছিলে বাকি পথটুকু আমি একাই যাব? দম নেয়া হয়েছে? তাহলে ওঠো, দেরি করে লাভ নেই। বেশ কিছুক্ষণ বরফের বিছানায় ঘুমিয়ে নিয়েছ, এবার একটু ব্যায়াম দরকার তোমার। জানো, আমার রাইফেলটা ভেঙে গেছে, তোমারটা তুষারের নিচে। ভালোই হয়েছে, কি বলো? কার্তুজগুলোর ভার আর বইতে হবে না। শুকনো হাসি ওর মুখে। আবার আমরা রওনা হলাম। সামনে যাওয়া অর্থহীন, সুতরাং সেই আগের পাথরটার কাছেই আবার ফিরে এলাম। আমাদের নিজেদের এবং হতভাগ্য ইয়াকটার পায়ের ছাপ চোখে পড়ল। এখনও তেমনি আছে। আগের মতোই নির্দয় নিরাবেগ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে থাম দুটো। একটা খাদের এ পাশে, অন্যটা ও পাশে। খাদটাও আগের মতোই খাড়া নেমে গেছে পাতালের দিকে, অগম্য। ওদিকে সেই হিমস্তরের কাছে চলো, বলল লিও। নিঃশব্দে এগিয়ে চললাম আমি ওর পেছন পেছন। ওখানে পৌঁছে সময় নষ্ট করলো না লিও। ঝুঁকে পরীক্ষা করলো হিমশিরার গোড়ার দিকটার অবস্থা। আমিও উকি দিলাম। আগের বার যা দেখেছিলাম তার চেয়ে বেশি কিছু দেখতে পেলাম না। 1.25 ফুট গভীর খাদ, আর কিনারা দিয়ে নেমে গেছে সরু মোটা নানা ধরনের বরফের থাম বা শিকড়।
একটা জলপ্রপাত আচমকা জমে বরফ হয়ে গেলে যেমন দেখতে হবে ঠিক তেমন। শিকড়গুলোর কোনোটা সরু হতে হতে তল পর্যন্ত পৌঁছেছে কিনা সেটাই জানতে চাইছি আমরা, কিন্তু বোঝা গেল না। নিশ্চিত যদি জানতাম তল পর্যন্ত পৌঁছেছে কোনোটা, তাহলে সেটা বেয়ে নামার চেষ্টা করা যেত। হতাশা, কালো হতাশা ছাড়া আর কিছু দেখছি না চোখে। কি করব আমরা? অবশেষে জিজ্ঞেস করলাম আমি। সামনে মৃত্যু, পেছনে মৃত্যু। পাহাড় পেরিয়ে ফিরে যাব সে উপায় নেই। খাবার নেই এক বিন্দু। শিকার করে খাবার জোগাড় করব তারও উপায় নেই। বন্দুক একটা হারিয়েছি, অন্যটা অকেজো। এখানে বসে থেকে না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় দেখছি না। একমাত্র অলৌকিক কোনো ঘটনাই আমাদের বাঁচাতে পারে। অলৌকিক ঘটনা, জবাব দিল লিও। আর কি ঘটবে বলো? ছোট পাহাড়টায় উঠেছিলাম কেন? ওটায় উঠেছিলাম বলেই তো বেঁচে গেছি হিমবাহের হাত থেকে। এটাকে অলৌকিক ঘটনা বলবে না? তুষারের নিচ থেকে তোমার জ্যান্ত ফিরে আসা, আমার মাথায় হঠাৎ বুদ্ধি আসা, এবং তুষারের নিচে গিয়ে তোমাকে বের করে আনা। আমি মনে করি অদৃশ্য কোনো শক্তি এতদিন আমাদের সাহায্য করেছে, আগামীতেও করবে না কেন? তুমি কি মনে করো এই শক্তির সহায়তা না পেলে এতদিন আমরা বেঁচে থাকতাম? থামলো, তারপর যোগ করল, তোমাকে বলছি হরেশ, সঙ্গে খাবার, বন্দুক, ইয়াক, আরও যা যা দরকার সব থাকলেও আমি ফিরে যেতাম না। ফিরে গেলে কাপুরুষ প্রমাণিত হয়ে যাব না? তখন কি ও ওর যোগ্য মনে করবে আমাকে? না হরেশ, এগিয়ে আমি যাবই। কিন্তু কি করে? ওই পথ ধরে। খাদের পাড় থেকে ঝুলে পড়া বরফের শিকড়ের দিকে ইশারা করল লিও। ও তো মৃত্যুর পথ। হোক, মৃত্যু এলে আসবে। এখানে বসে থাকলেও তো মরব। তার চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে মরি। আমি মনস্থির করে ফেলেছি। এবার তোমার পালা। আমিও ঠিক করে ফেলেছি। আমরা একসাথে যাত্রা শুরু করেছিলাম লিও, শেষও করব একসাথে। হয়তো আয়েশা জানে আমাদের এখনকার অবস্থা, আমাদের পরীক্ষা করছে। সময় হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শুকনো একটু হাসলাম আমি। যদি না চলো, খামোখা সময় নষ্ট করছি। নামার জন্যে সামান্য কিছু প্রস্তুতি নিতে হলো। একটা চামড়ার কম্বল আর ইয়াকের চামড়াটা সরু ফালি করে কেটে গিট দিয়ে দড়ি মতো বানালাম। কোমরের কাছে বেঁধে নিলাম এই দড়ি। একটা প্রান্ত খোলা রইল, এতে নামতে সুবিধা হবে। তারপর আরেকটা কম্বল টুকরো টুকরো করে কেটে আমাদের হাঁটু এবং পাগুলো ঢেকে নিলাম। শক্ত বরফ বা পাথরের কোনা লেগে ছড়ে যাওয়ার ভয় থাকবে না। চামড়ার দস্তানাগুলো পরে নিলাম হাতে। এগুলো হয়ে যাওয়ার পর আমাদের বাকি জিনিসপত্র সব একসাথে করে বেঁধে ফেলে দিলাম খাদের ভেতর। আশা করছি নিচে নেমে যদি শেষ পর্যন্ত নামতে পারি ওগুলো ফিরে পাবো। ব্যাস, প্রস্তুতি শেষ। এবার নামতে হবে। কিন্তু তবু আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা। ভয়ানক একটা কাজ করতে চলেছি। সফল না হওয়ার সম্ভাবনা 99% একটু মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে। লিওর দিকে তাকালাম। আমার লিও, 5 বছরের ছোট্টটি, যখন আমার কাছে এসেছিলে। এখন যৌবনোত্তীর্ণ প্রায়। এই দীর্ঘ সময়ে কখনো আলাদা হইনি আমরা। আজ যদি মৃত্যু আসে, মরণের ওপারে গিয়েও একসাথেই থাকতে চাই। ও তাকিয়ে আছে আমার দিকে নির্বাক। তারপর নিচু প্রায় ফিসফিস করে বলল, এসো। পাশাপাশি দুটো বরফের খুঁটি ধরে নামতে শুরু করলাম। প্রথম কিছুক্ষণ মোটেই কঠিন মনে হলো না কাজটাকে। দিব্যি খাদের গায়ে উঁচু হয়ে থাকা পাথরের পা
পাথরে পা বাঁধিয়ে নেমে যাচ্ছি দুজন। যদিও জানি কোনোভাবে একবার হাত ফসকালে যাত্রা করতে হবে মহা প্রস্থানের পথে। তবে আমরাও কম নই, যথেষ্ট শক্তিশালী এবং বাওয়া ছাওয়ার কাজে দক্ষ। তাছাড়া এ ধরনের পরিবেশ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা আছে। প্রায় শখানেক ফুট নেমে থামলাম আমরা। খাদের গায়ে বেরিয়ে থাকা বিরাট একটা পাথরের চাইয়ে পা ঠেকিয়ে সাবধানে ঘাড় ঘুরিয়ে তাকালাম নিচের দিকে। যা দেখলাম সত্যি কথা বলতে কি ভয়ঙ্কর বললেও কম বলা হয়। 100 কি 125 ফুট নিচে খাদের গা তীক্ষ্ণ একটা বাঁক নিয়ে ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে মাঝখানের দিকে। ওটার জন্যে খাদের তল দেখতে পাচ্ছি না। আবার নামতে শুরু করলাম। এবার আর আগের মতো সহজ মনে হচ্ছে না, কারণ প্রথমত সামান্য হলেও ক্লান্ত হয়েছি, দ্বিতীয়ত খাদের গায়ে উঁচু হয়ে থাকা পাথরের সংখ্যা কমে গেছে অনেক। পায়ের নিচে কোনো অবলম্বন পাচ্ছি না। একবার মুহূর্তের জন্যে হাত ফসকে যাচ্ছে। সরসর করে নেমে যাচ্ছি কয়েক ফুট। আটকে উঠে শক্ত করে আঁকড়ে ধরছি বরফের খুঁটি, বা ভাগ্যক্রমে পায়ের নিচে পেয়ে যাচ্ছি কোনো পাথর। কোমরে বাঁধা দড়ি খুব সাহায্য করছে। পাথর বা বরফের খাঁজে ওটার আলগা মাথা বাঁধিয়ে নামছি। অন্য একটা পাথরে পৌঁছে টেনে টুনে ছাড়িয়ে নিচ্ছি মাথাটা। তারপর আবার আরেকটা খাঁজে বাঁধিয়ে দিয়ে নেমে যাচ্ছি। অবশেষে পৌঁছলাম বাঁকটার কাছে, অর্থাৎ প্রায় 250 ফুট নেমে আসতে পেরেছি। ধারণা করছি আরও 100-1.5 ফুট নামতে পারলেই তলে পৌঁছে যাব। কিন্তু সত্যি কি 150 ফুট না আরও বেশি? কি করে জানা যায়? দেখতে হবে, বলল লিও। বুঝলাম, কিন্তু কি করে? একটাই মাত্র উপায় আছে, বিপজ্জনক ঢালু কিনারে গিয়ে উকি দেয়া। একই সাথে ব্যাপারটা অনুধাবন করলাম দুজন। যাওয়ার জন্যে পা বাড়ালাম আমি। না, বাধা দিল লিও। আমার বয়স কম, শক্তিও তোমার চেয়ে বেশি, আমিই যাব। এসো, আমাকে সাহায্য করো। কোমরের দড়িটা শক্ত করে একটা পাথরের কোণার সাথে বাঁধল ও তারপর বলল, এবার ধরো আমার গোড়ালি। ব্যাপারটা পাগলামি মনে হলো আমার কাছে, কিন্তু উপায়ও নেই এছাড়া। সুতরাং সময় নষ্ট না করে ছোট্ট একটা খাঁজে পা আটকে বসলাম। তারপর লিওর গোড়ালি দুটো ধরে ধীরে ধীরে শরীর ঝুঁকিয়ে দিলাম। হাত প্রসারিত করে দিলাম যতদূর যায়। বুকে ভর দিয়ে একটু একটু করে এগিয়ে গেল লিও। সামনের দিকে মুখ। একটু পরে ওর শরীরের অর্ধেকটা চলে গেল বাঁকের কিনারার আড়ালে। তারপর হঠাৎ দড়ি ছুটে গেল বলে না লিওর হাত ফসকে গেল বলে জানি না, ওর সম্পূর্ণ শরীরের ওজন অনুভব করলাম আমার হাতে। হ্যাচকা এক টানে আমার হাত ছুটে গেল ওর গোড়ালি থেকে। আতঙ্কে হিম হয়ে গেলাম আমি। গলা চিরে তীক্ষ্ণ আর্তনাদের মতো বেরিয়ে এলো একটা শব্দ, লিও, লিও। আবার চিৎকার করলাম আমি। পর মুহূর্তে অস্পষ্ট একটা আওয়াজ ভেসে এলো আমার কানে, এসো। পরে জেনেছিলাম আসলে লিও বলতে চেয়েছিল এসো না। এক ঝটকায় সোজা হয়ে বসলাম। তারপর আর কোনো ভাবনা চিন্তার ধার না ধরে এগিয়ে যেতে লাগলাম ঘষ্টে ঘষ্টে। 2 সেকেন্ডের মাথায় বাঁকের কিনারে পৌঁছলাম। 3-এর মাথায় টপকে ওপাশে অপ্রশস্ত একটা বরফের ঢাল নেমে গেছে বাঁকের কিনার থেকে। খুব খাড়া নয়, লম্বায় ফুট 15 হবে। ক্রমশ সরু হতে হতে সংকীর্ণ, খুব বেশি হলে মানুষের হাতের সমান মোটা একটা শৈল তাকে গিয়ে শেষ হয়েছে ঢালটা। যে গতিতে কিনারে এসেছি সেই একই গতিতে পিছলে নেমে যেতে লাগলাম। নিজের অজান্তেই হাত দুটো ছড়িয়ে গেল দুপাশে।
মুহূর্ত পরে পা ঠেকল শৈল তাকে। হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি। এমন সময় ছড়িয়ে থাকা দুহাতের নিচে অনুভব করলাম কর্কশ কিছু একটা, সম্ভবত বরফ, পাথরও হতে পারে। খপ করে খামচে ধরলাম সেটা। কোনো মতে রোধ করতে পারলাম পতনটা। তারপর দেখতে পেলাম সব। আমার শিরা উপশিরার ভেতর রক্ত জমাট বেঁধে গেল যেন। চামড়ার দড়ির প্রান্তটা আটকে গেছে শৈলতাকের একটা খাজে। তার 5 ফুট নিচে শূন্যে ঝুলছে লিও। ধীর অলস ভঙ্গিতে পাক খাচ্ছে ওর শরীর। নিচে হা করে আছে অন্ধকার গহ্বর। কত নিচে যে এর তল বুঝতে পারলাম না। শুধু দেখলাম অন্ধকার যেখানে শেষ হয়েছে তারও বহু নিচে সাদা কি যেন। বরফই হবে হয়তো, কিন্তু হায়, কিছুই করার নেই আমার। যদি এক চুল নড়ি বা হাত আলগা করি, ওই গহ্বরে উল্টে পড়ব আমি নিজে। অন্যদিকে কোনো ক্রমে যদি চামড়ার রশিটা খাঁজ থেকে ছুটে যায়, পড়ে যাবে লিও। আমি এখন কি করব? ওহ ঈশ্বর, বলো বলো, আমি কি করব? সময় যেন থেমে গেছে। কতক্ষণ হয়েছে জানি না। সেই একই অবস্থায় আছি আমি। চারদিক নিস্তব্ধ। সামনে খাদের প্রায় কালো গা। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি। তারপর হঠাৎ একটা ঝলকানি দেখতে পেলাম কালোর ভেতর, এবং মৃদু একটা শব্দ নিস্তব্ধতার ভেতর। ঝলকটা ছোড়ার। কোমরের খাপ থেকে খুলে এনেছে লিও। শব্দটাও বেরিয়েছে লিওর মুখ থেকেই। তীব্র আক্রোশে দুর্বোধ্য একটা চিৎকার করে চামড়ার দড়িতে ছোড়া চালাচ্ছে ও। তৃতীয় পছেই কেটে গেল চামড়ার সরু ফালি। আমি দেখলাম 2 টুকরো হয়ে গেল ওটা। এক অংশে লিওকে নিয়ে চলে গেল সর্বগ্রাসী অন্ধকারের দিকে, অন্য অংশটা স্যাঁত করে উঠে গেল উপরে। তারপর একবার নিচে, একবার উপরে লাফাতে লাগলো দুলে দুলে। 1 সেকেন্ড পর নিচ থেকে ভেসে এলো ভারী কিছু পতনের আওয়াজ। থেতলে গেল লিওর শরীর। সেই মুহূর্তে আমি অনুভব করলাম লিও আমার কাছে কি ছিল। লিও নেই মনে হতেই সারা শরীর শিথিল হয়ে এলো আমার। প্রায় সঙ্গে সঙ্গে সংবিত ফিরল। শরীর টান করে দাঁড়ালাম। আকাশের দিকে তাকালাম একবার। চিৎকার করে উঠলাম, আসছি লিও। মাথার উপর 2 হাত তুলে সাঁতারু যেভাবে পানিতে ঝাঁপ দেয়, সেই ভঙ্গিতে লাফিয়ে পড়লাম কালো খাদের ভেতর।